আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কিছু জেনেরিক প্রবলেম সলভিং নিয়ে এসেছি আপনাদের সামনে। এসএসসি পরীক্ষার্থী যারা আছেন, দ্যাট মিনস ক্লাস 9 থেকে ক্লাস 10 এবং যারা এসএসসি পরীক্ষা দিবেন, তারা সবাই আসলে আমার এই ক্লাসটা দেখতে পারেন। আপনাদের জন্য কাজে দিবে। এবং আমরা আমাদের আজকের ক্লাসে আ আমরা সকালে ঘোষণা দিয়েছিলাম যে আমরা অধ্যায় ২ গতি থেকে বেশ কিছু না মাত্র ৪ টা অঙ্ক আমরা আজকে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই অঙ্কগুলো আসলে আমাদের অফলাইন ব্যাচের যে বাচ্চারা আমাদের কাছে পড়েন, তারাই আমাদেরকে এই প্রবলেম গুলো দিয়েছেন। তো তাদের প্রবলেম সলভিং এর পাশাপাশি বাকিদের জন্য আমি ভাবলাম যে উন্মুক্ত করে দেই ক্লাসগুলো, তাহলে সবার জন্যই আসলে ভালো হয়। এনিওয়েজ, কথা না বাড়ায় আমরা আমাদের অঙ্ক সলিউশন এর দিকে চলে যাই। আচ্ছা দেখেন, ১ম যে অঙ্কটা আছে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। আ অঙ্কের প্রশ্নে বলা হয়েছে, প্রশ্নটা আগে একটু পড়ে আপনাদেরকে শোনাই, তারপর আমরা সমাধানে যাবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে, একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে, আচ্ছা, এখানে এই মুক্ত হয়ে কথাটাকে একটু নোট করে রাখেন। একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে বাধাহীনভাবে ৫০ মিটার নিচে পতিত হয়েছে। আচ্ছা, তার মানে কি? আমরা ধারণা করতে পারি যে প্যারাশুট আরোহীর কথা বলা হচ্ছে, সে এরকম একটা বিমানে যাচ্ছিল। সরি, আমার ড্রয়িং খুব খারাপ। ধরেন এই বিমানে যাচ্ছিল। তো বিমান থেকে সে কি করেছে? একটা নির্দিষ্ট মুহূর্তে জাম্প করেছে। যেই মুহূর্তে সে আসলে জাম্প করে লাফ দিছে, মানে মানে বের হয়ে যাচ্ছে, ওই অবস্থাটাকে আমরা বলছি যে আমাদের এই প্যারাশুট আরোহী মুক্ত হয়েছে। ভালো কথা। মুক্ত হয়ে সে কি করেছে? ৫০ মিটার উচ্চতা পর্যন্ত, বা ৫০ মিটার দূরত্ব, উচ্চতা বলব না আমরা এখানে, সো সরি। ৫০ মিটার উলম্বভাবে নিচের দিকে এসেছে, বা ৫০ মিটার দূরত্ব অতিক্রম করেছে। করার পর সে তার প্যারাশুট খুলে দিয়েছে। ঠিক আছে? এই প্যারাশুটটি খুলেছে। তো প্যারাশুট যখন খুলেছে, সেই মুহূর্তে তার গতি হ্রাস পাওয়া শুরু করেছে। তো গতি হ্রাস পাওয়া শুরু করেছে মানে আমরা মন্দন হয়েছে বা ঋণাত্মক ত্বরণ হয়েছে বলতে পারি। এবং প্রশ্নে দেখেন বলেছে, তখন গতি হ্রাসের হার ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার গতি হ্রাসের হার হয়েছে। এবং আরো বলেছে যে সে 3 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে এসে পৌঁছেছে। তো যখন সে মাটিতে এসে পৌঁছেছে, তখন আসলে তার বেগ 3 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। এইটুকু ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। প্রশ্ন করেছে গ নাম্বারে, কত উচ্চতায় সে মুক্ত হয়েছিল? এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা শুরুতেই বলেছিলাম যে ১ম যে লাইনটা আছে, একজন প্যারাশুট আরোহী মুক্ত হয়ে, তো যেই অবস্থায়, যেই উচ্চতায় সে মুক্ত হয়েছে, সেই উচ্চতাটাই কিন্তু আমাদের গ নাম্বারে চেয়েছে। এবং এইজন্যই বলেছিলাম তখন নোট করতে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই যে রকেট, বা রকেট তো না, বিমান থেকে একজন প্যারাশুট আরোহী লাফ দিয়েছে, প্রশ্ন অনুযায়ী ৫০ মিটার নিচে এসেছে। তারপর সে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করেছে। ধরেন সেটাকে বললাম এইচ। তো সবাই কি করবে? দেখা যাবে যে এইটুকু উচ্চতা, এইচটুকুই মেপে বলে দিবে, ক্যালকুলেশন করে বলে দিবে। বাট আপনার কাছে এই উচ্চতাটা চায় নাই। রাদার আপনার কাছে এই সম্পূর্ণ উচ্চতাটা চেয়েছে। এটাই হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। সম্পূর্ণ উচ্চতাটা চেয়েছে কিন্তু। বিকজ এই যে মুক্ত, এই যে মুক্ত। ঠিক আছে? দ্যাটস ইউর কিওয়ার্ড। এইজন্য আমি একটু আইডেন্টিফাই করতে বললাম। এনিওয়েজ, তো আমরা এখন অঙ্কটা সলভ করব অবশ্যই। সলভ করার জন্য ১ম এ আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই চিত্র আঁকবেন। ঠিক আছে? I cannot stress this enough, চিত্র আঁকবেন। কেন চিত্র আঁকতে বলছি সেগুলো আমাদের রেগুলার ক্লাসের ভিডিওগুলো আপনারা যদি YouTube চ্যানেল দেখেন, বুঝে যাবেন। কারণ অনেকবার বলেছি, এখন আলাদা করে বলতে যাচ্ছি না। তো চলেন সমাধান করি আমরা এখানে। সলভ, সলভ এ ১ম এ যেটা করব বলেছি, চিত্র আঁকবো। তো ধরে নিচ্ছি, as I said, যে আমার চিত্র আঁকার হাত খুব একটা ভালো না। তো তাও চেষ্টা করি। ধরে নেই এটা একটা বিমান। ধরে নেন এই বক্সটা একটা বিমান। আচ্ছা। টু মেক ইট মোর লাইক এ বিমান, আমি হচ্ছে গিয়ে ধরেন এরকম ২ টা পাখা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো মনে করেন ২ টা পাখা। ঠিক আছে? আচ্ছা, তো এই যে বিমানটা আছে, এই বিমান থেকে একজন ভদ্রলোক লাফ দিবেন। তাই না? তো মনে করেন এই যে বিমানের গেইট, এখান থেকে একজন লাফ দিল। লাফ দেওয়ার পর আমাদের প্রশ্নের বর্ণনা অনুযায়ী ভদ্রলোক নিচে নেমে এসেছে। কতটুকু পর্যন্ত নিচে নেমে এসেছে? বলা হচ্ছে ৫০ মিটার সে বাধাহীনভাবে, মুক্তভাবে পড়েছে। ঠিক আছে? বাধাহীনভাবে পড়েছে। তার মানেই হচ্ছে গিয়ে এখানে অভিকর্ষ ত্বরণ জি ছাড়া আর কোন কিছু ছিল না। কিন্তু যেই মুহূর্তে সে রিলিজ করেছে নিজেকে, সে যেই মুহূর্তে বিমান থেকে ঝাঁপ দিয়েছে, সেই মুহূর্তে আমরা ধারণা করে নিতেই পারি যে আদিবেগ u ইকুয়ালস টু হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। এখন অবশ্যই একটা নির্দিষ্ট উচ্চতা, সেই উচ্চতা বা নির্দিষ্ট, আমি এখানে উচ্চতা বারবার বলছি, বাট যদিও এটাকে উচ্চতা বলা ঠিক না, এটাকে আসলে উলম্ব সরণ বলা উচিত।
এই 50 মিটারটাকে আমরা উলম্ব সরণ বলে রাখবো। তো এই উলম্ব সরণ এটাকে আমরা মনে করেন y দিয়ে চিহ্নিত করলাম আমাদের এই অঙ্কের জন্য, ঠিক আছে? তো এই y উলম্ব সরণ হওয়ার পরে এবং যেহেতু বাধাহীনভাবে পড়েছে, দ্যাট মিনস এই পুরো সময়ে অভিকর্ষ ত্বরণ g ছাড়া তার মধ্যে আর কোনো কিছু কাজ করে নাই। তো এই বাধাহীনভাবে জি উচ্চতার নিচে নেমে আসার জন্য তার অবশ্যই এখানে কোনো একটা শেষ বেগ সে অর্জন করবে। অর্জন করলে ভালো কথা, কিন্তু কত শেষ বেগ সেটা আমরা এখনো জানি না। ক্যালকুলেশন করে অবশ্যই বের করতে পারবো, কারণ দেখেন আমার কাছে এখানে আদিবেগ দেওয়া আছে, আমি অভিকর্ষ ত্বরণের জি এর মান জানি। যদিও প্রশ্নে বলা নাই, বাট স্টিল আপনারা এটা খেয়াল রাখবেন, প্রশ্নে বলা না থাকলেও আমরা জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে। তো জি এর মান আমরা এখানে জানি। সো আপনি ত্বরণ জানেন, আপনি আদিবেগ জানেন, আপনি শেষ বেগ বের করতে চান এবং কতটুকু দূরত্ব বা উচ্চতা আপনি অতিক্রম করেছেন, উলম্ব সরণ করেছেন সেটাও জানেন। সো খুব একটা কঠিন হওয়ার কথা না, ঠিক আছে? এরপরে কি হয়েছে ব্যাপারটা খেয়াল করে দেখেন। এখানে সে যেই বেগই অর্জন করুক না কেন, যখনই 50 মিটার অতিক্রম করেছে, 50 মিটার অতিক্রম করার পর ভদ্রলোকের যে প্যারাশুটটা আছে সে প্যারাশুট খুলে দিয়েছে, ঠিক আছে? এই মনে করেন ভদ্রলোক প্যারাশুট খুলে দিয়েছে। তো ভদ্রলোক যেহেতু প্যারাশুটটা খুলে দিয়েছে, প্যারাশুট খুলে দেওয়ার পরে আমাদের বলেছে যে তখন গতি হ্রাসের হার ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিনস প্যারাশুট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আর মুক্তভাবে পড়ছে না। তার এখন একটা মন্দন আছে এবং সেই মন্দনের মান হচ্ছে a is equals to -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনারা বুঝতেই পারছেন আমি যেহেতু এ মাইনাস ধরেছি বাট এর দিক উপরের দিকে দিয়েছি, দ্যাট মিনস আমরা আমাদের এই সম্পূর্ণ অঙ্কের জন্য y অক্ষের নিচের দিকটাকে ধনাত্মক চিন্তা করব। এই কথাটা বলে নেওয়ার কারণ হচ্ছে এইটা, যে আমাদের এই অঙ্কে এখন যতগুলো ভেক্টর আসবে সবগুলো ভেক্টরের মধ্যে যারা যারা নিচের দিকে হবে তারা তারা ধনাত্মক ভেক্টর হিসেবে ধরবো, আর যারা যারা উপরের দিকে হবে তাদেরকে আমরা ঋণাত্মক ভেক্টর ধরবো। এবং একটু চিন্তা করে দেখেন, যেই মুহূর্তে আমাদের বস্তুটা এই ধরেন এটাকে আমি বললাম যে প্রথমে সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, 50 মিটার অতিক্রম করার পর বি বিন্দুতে এসেছে, তাহলে বি বিন্দুতে থাকাকালীন সময় তার যে বেগ ভি এটা অবশ্যই কি নিচের দিকে, তাই না? আচ্ছা, এখন এনিওয়েজ আমরা বলছি যে এই 50 মিটার পর সে প্যারাশুট খুলে দিয়েছে, তার গতি হ্রাসের হার হয়েছে একটা নির্দিষ্ট এবং সে কিছুক্ষণ পর ভূপৃষ্ঠ বা মাটি স্পর্শ করেছে। খুব ভালো কথা। তো মাটিটাকে মনে করেন বললাম আমরা সি বিন্দু। যখন ভদ্রলোক মাটি স্পর্শ করেছে, মাটি স্পর্শ করার জন্য তাকে আরো y1 মিটার নিচে নেমে আসতে হয়েছে, যেটার মান কতটুকু আমরা জানি না। এটা আমাদের জন্য একটা অজানা রাশি y1, ঠিক আছে? অজানা রাশি। আমি বলছি না যে এটা বের করতে হবে, আমার কাছে y1 একটা অজানা রাশি, এটা বের করতে, এটা আমরা জানি না, দ্যাটস ওয়াই এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। এবং সি বিন্দুতে যখন এসেছে সেই মুহূর্তে সি বিন্দুতে যে বেগটা আছে সেই বেগটাকে ধরলাম আমরা v1 ধরলাম। প্রশ্ন মতে সেই বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 3 মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার না, 3 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে টোটাল আমার কাছে ইনফরমেশন, ঠিক আছে? সো এই যে চিত্র আঁকা আমাদের কাছে হয়েছে, চিত্র আঁকার পরে পরীক্ষায় আপনাদেরকে এত সুন্দর করে চিত্র আঁকতে হবে এরকম না, বাট চিত্রটা আঁকলে ভালো আপনার নিজের জন্য, আপনি বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছে। আপনি এখানে দেখে বুঝতে পারতেছেন যে আমাদের বস্তু কণার বেসিক্যালি দুইটা পথ সে দুইভাবে অতিক্রম করেছে। সে এবি পথ অতিক্রম করেছে, এবি পথ পুরোপুরি বাধাহীনভাবে অতিক্রম করেছে, তাই না? এবি পথে সে বাধাহীন ছিল। আর বিসি যেই পথ সেই বিসি পথে সে হচ্ছে মন্দনে এসেছে, কারণ যেহেতু ওই যে প্যারাশুট খুলে দিয়েছে, সো বিসি পথটা তার একটা মন্দন আছে। এবি বাধাহীন, বিসি পথে মন্দন আছে। এখন আমাদের কাছে যখন জিজ্ঞেস করছে যে কত উচ্চতায় মুক্ত হয়েছিল, দ্যাট মিনস আপনি বুঝে দেখেন আমাদের এই চিত্র অনুযায়ী এবি প্লাস বিসি পথের দৈর্ঘ্যই চাচ্ছে, অথবা ওয়াই প্লাস y1 কত সেটাই চাচ্ছে। এটাই হচ্ছে আমাদেরকে মূল বের করতে হবে, ঠিক আছে? তো y তো আমরা অলরেডি জানি ভাইয়া যে 50। আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই y1 মিটারটা কত, ঠিক আছে? y1 মিটারটা কত সেটা বের করলেই আমি আসলে এই কত উচ্চতায় মুক্ত হয়েছিল সেটা বের করতে পারবো। তো আপনাদেরকে যখন আপনারা এই অঙ্কটা সিকিউ খাতায় করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, বারবার করে বলবো, যেন আপনারা এভাবে শুরু করেন। দেওয়া আছে লিখে যতগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে সবগুলো লিখবেন। যেমন চিত্র আছে বা দেওয়া আছে পরে আপনি চাইলে এরকম যদি চিত্র আঁকেন তাহলে চিত্রানুসারে এরকম করে বলতে পারেন, চিত্রানুসারে, হ্যাঁ, এ বিন্দুতে বেগ
এ বিন্দুতে বেগ ইউ ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তারপর আপনি বলতে পারেন এবি পথ, এবি ওয়াই ইকুয়ালস টু 50 মিটার পথ, ঠিক আছে। এরকম করে যতগুলো ইনফরমেশন দেওয়া আছে আপনি অবশ্যই লিখবেন। এটা একটা গুড প্র্যাকটিস। ও সরি, অনেকখানি অংশ বোধ হয় আপনারা আমার চেহারা মাথার জন্য দেখতে পাচ্ছেন না। আমি একটা কাজ করি, যতটুকু আমার মাথার জন্য দেখতে পাচ্ছেন না সেইটুকুকে আমি টাইনা একটু বামে নিয়ে আসি। এই যে এবার মনে হয় দেখতে পাচ্ছেন একটু, তাই না? হ্যাঁ, মাথা থেকে একটু বামে চলে আসছে, সরি। সো এই যে দেওয়া আছে এগুলো অবশ্যই একটু লিখবেন প্লিজ। হ্যাঁ, এটা একটা গুড প্র্যাকটিস সব সময়ের জন্য, ঠিক আছে। এখন দেওয়া আছে সবকিছু লেখার পর আপনাকে কি বের করতে হবে আপনি বুঝতেই পারতেছেন। আপনাকে বিসি অংশের পথ y1 এর মান বের করতে হবে। এখন y1 এর মান বের করার জন্য আপনার কাছে দেখেন কি কি আছে। আপনি y1 আসার জন্য বা বিসি পথে আসার জন্য যে মন্দন ফেস করছেন আপনি এটুকু জানেন। আপনি V1 শেষ বেগ সি বিন্দুতে আসার পর আপনার শেষ বেগ কতটুকু আপনি জানেন। আপনি যদি শুধুমাত্র এই বি বিন্দুতে আপনার যে বেগ ভি এটা যদি আপনি বের করতে পারেন, তাহলেই কিন্তু আপনার আসলে y1 চলে আসবে। বুঝতে পারতেছেন? যদি বুঝতে না পারেন তাহলে এই মুহূর্তে ভিডিওটা এখনই পজ দিয়ে দেন। পজ দিয়ে একটু কষ্ট করে গত 11 মিনিটের মতো যা ক্লাস নিয়েছি এটা একটু রিওয়াইন্ড করে আবার দেখেন। দেখবেন যে ধরতে পারছেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর তাও ধরতে না পারলে আমাদেরকে অবশ্যই একটা টেক্সট দিবেন বা ইনবক্সে জানাবেন বা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে পার্সোনালি ইনশাআল্লাহ জিনিসটা বুঝাই দিব। বাট এনিওয়েজ, এখন যেটা করতে হবে আপনাকে বিসি পথে আসার জন্য বি বিন্দুতে তার যে বেগটা ছিল সেই বেগটা আপনাকে বের করতে হবে। এখন বিসি পথের বি বিন্দুর বেগ বের করার জন্য যত দরকারি ইনফরমেশন আছে সেটা আবার আছে এবি পথে। যেমন এবি পথের এ বিন্দুতে বেগ আপনি জানেন। এবি পথে আপনার যে মুক্তভাবে পড়ছিলেন বা বাধাহীনভাবে পড়ছিলেন তাই অভিকর্ষ ত্বরণ জি এর মান আপনি জানেন, ধরবেন আর কি, তাই না? এবং সরি, এবি পথের যে উচ্চতা বা উলম্ব সরণের মান কতটুকু সেই উলম্ব সরণের মানও 50 মিটার, এটা আপনি জানেন। সো লজিক্যাল থিং উড বি আপনি আগে এবি এর থেকে এই বি বিন্দুতে বেগ ভি বের করবেন, তারপর সেই মানটা আপনি বিসি পথের জন্য ইউজ করে ফেলবেন। তো চলেন করি, খুবই সিম্পল। তো প্রথমে আমরা কি করব, এবি পথের জন্য, ঠিক আছে। যেহেতু আগের পেজে চিত্র আঁকছি, আমরা আর এখানে চিত্র আঁকবো না। এবি পথের জন্য, এবি পথের জন্য আমাদেরকে কি করতে হবে? এবি পথের জন্য আমরা কোন সূত্র ইউজ করতে, আমরা আসলে এবি পথের জন্য কি বের করতে চাই? আমরা এবি পথের জন্য ভি ইকুয়ালস টু হোয়াট বের করতে চাই। শেষ বেগ ভি কত বের করতে চাই, তাই না? তাহলে এই শেষ বেগ ভি বের করার জন্য আমার কাছে কি কি আছে বলছিলাম। আদি বেগ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ জি আমরা 9.8 ধরে নিব, আর এই যে ওয়াই উলম্ব সরণ কতটুকু সেটা আমরা জানি। তো আপনি বুঝতেই পারতেছেন গতির যে সমীকরণ একটা আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, মনে আছে? এটাকে আমরা গতির চতুর্থ সমীকরণ বলি, ঠিক আছে। এটা কিন্তু সূত্র না, এটা হচ্ছে গিয়ে গতির সমীকরণ। এই চতুর্থ সমীকরণটা আমরা ইউজ করব। তো এবি পথের জন্য তাহলে লেখেন, চলেন বলবো। আমরা জানি এবি পথের জন্য, আমরা জানি, এই কথাগুলো লেখার খুবই ইম্পর্টেন্স ভাইয়া। অবশ্যই আপনারা পরীক্ষার হলে এই কথাগুলো লিখবেন, ঠিক আছে। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, একটু যে এখন একটু জিনিস বোঝার আছে যে ইউ তো জিরো, তাও স্টিল যেহেতু নিচের দিকে জাম্প করছে ইউ বেগটার দিক নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি এটাও নিচের দিকে। তারপর তার যে উলম্ব সরণের দিক কোনটা? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এবি পথ বা এবি রাস্তা যখন বসি, এ হচ্ছে আদি অবস্থান, বি হচ্ছে শেষ অবস্থান। উলম্ব সরণটাও কোন দিকে? নিচের দিকে, ওয়াই, ঠিক আছে, নিচের দিকে ওয়াই। এবং শেষ বেগ যখন বি বিন্দুতে পৌঁছাবে তখনও বেগটা কোন দিকে? নিচের দিকে। সবই যেহেতু নিচের দিকে ভাইয়া, এখানে আমাদের জন্য কোনো আসলে ঋণাত্মক ভেক্টর নাই। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমি একটা ভুল করেছি, যে ভুলটা আপনারাও করতে পারেন, 2gh না 2gy, কারণ আমি ধরছি y, ওখানে h ধরলে সমস্যা ছিল না। বাট h ধরলে একটা ওই যে উচ্চতা ফ্লেভার আসে, আমার উচ্চতা জিনিসটা বলতে পছন্দ না। এটা উচ্চতা না কোনোভাবেই, ঠিক আছে। এনিওয়েজ, সো যদি তাই হয় আমরা এখন মানগুলা বসাবো। মানগুলা বসাইতে গেলে কি কি দেখবো? ভি স্কোয়ারের মান আমি জানি না। তো ভি স্কোয়ারটাকে এভাবেই রাখি। আবার ইউ স্কোয়ারের মান কত? 0 স্কোয়ার, তাই না? প্লাস 2 × 9.81 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 50। এখন আপনারা এটা ক্যালকুলেশন করতে পারেন, আমি জানি আপনারা এখনই অনেকেই এখানে ক্যালকুলেশন করে ফেলবেন। দিস ইজ আ মানে ফেভার্ড ওয়ে অফ ডুইং দ্য ম্যাথস ফর আ লট অফ পিপল, বাট আমার জন্য এরকম না। আমি কি করতে চাই জানেন? আমি আপনাদের জায়গায় হলে কি করব? আমি আপনাদের জায়গায় হলে শুধুমাত্র ইউ এর মান বসাবো, বিকজ এটা জিরো।
এবং তারপর আমি বলবো v ইকুয়ালস টু রুট ওভার 2gy। এই মানটা আমি এভাবেই রাখবো, কারণ আমার এবি পথের জন্য ভি, এইটা আমার শেষমেশ উত্তর বের করতে বলে নাই, এটা আমার জাস্ট উত্তর বের করার জন্য একটা রাস্তা, মানে একটা ব্রিজ। তো ওই ব্রিজের মধ্যে কোনো কারণে ভুল পা ফেলে, ধরেন আপনি এখানে বসাইছেন এই মানগুলো, 50-এর জায়গায় আপনি ভুলে 40 বসাইছেন, 40 বসাইতে গিয়ে আপনি অঙ্ক করে এখানে একটা ভি এর ভুল মান বসাইছেন, আপনার সেই ভুলটা একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে, বা মানে অনেক কিছু হইতে পারে। আমি এই জন্য আগেই মান বসানোর পক্ষপাতী না, আমি শুধুমাত্র এই অবস্থাতেই রাখবো। আপনারা কেউ চাইলে এখানে মান বসায় বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন এরপর আমরা যাব বিসি পথে। এরপর আমরা যাব বিসি পথে, এবং বিসি পথের জন্য আমার কি দরকার? বিসি পথের জন্য আমার এই y1 টা দরকার। সো এখানেও দেখেন আপনি এই v বিন্দুতে একটা বেগ, মানে b বিন্দুতে একটা বেগ আছে। সো এখানে যেহেতু বিসি পথ, বিসি পথের জন্য আপনার আদিবেগ কোনটা? b বিন্দুর বেগটা আদিবেগ, আর c বিন্দুর বেগ যেটা v1 সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে বিসি পথের জন্য আপনি সূত্র বলবেন শেষ বেগ v1 স্কয়ার, বিসি c বিন্দুর বেগ শেষ বেগ v1, এই যে v1 টা শেষ বেগ, ঠিক আছে? v1 টা হচ্ছে শেষ বেগ এবং এই v টা হচ্ছে আদি বেগ বিসি পথের জন্য। ওকে, তো আমরা এখন v1 স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার প্লাস 2 ইনটু, এইবার আপনারা দেখেন আমি একটা মাইনাসে বসাবো। কেন মাইনাসে বসাবো? কারণ বিসি পথের জন্য আমাদের যে ত্বরণ, সেই ত্বরণটা a -2 মিটার/সেকেন্ড। ত্বরণ বেগ হ্রাস পাচ্ছে বলছে, গতি হ্রাস পাচ্ছে বলছে, ঠিক আছে? তো এই জন্য আমার এটা ঋণাত্মক ভেক্টর, ওকে, ইনটু y1। এখন এখান থেকে আমার কিসের মান বের করতে হবে? y1 এর মান বের করতে হবে। খুব ভালো কথা। এখন আপনারা চাইলে এইখানে সবকিছুর মান বসাইতে পারেন, আমি বসাবো অন্তত। তো v1 স্কয়ার মানে কত? 3 স্কয়ার। এই দেখেন v1 এর মান বিশাল করে লেখা আছে 3। ওকে, লিখলাম 3। v1 স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার, আর ভি স্কয়ার মানে হচ্ছে রুট ওভার, ভি মানে কত? রুট ওভার 2gy। তাহলে ভি স্কয়ার মানে কত? শুধু 2gy। এটাকে এভাবেই রাখলাম। ওকে, এখন মাইনাস 2 ইন্টু a ইন্টু y1। ব্যাস, এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে y1 এর মান বের করা, বুঝে দেখেন। তাহলে আমি কি করব? আমি সুন্দর করে পরের লাইনে যাব, পরের লাইনে যাওয়ার পর এই 2ay1 কে আমি বাম পাশে নিয়ে আসবো, আর এই 3 স্কয়ারকে আমি ডান পাশে নিয়ে যাব। 2ay1। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমি a এর মানটা আসলে মাইনাস, মানে a টা নেগেটিভ ওটা বুঝাইতে চেয়েছি। তো আপনি যদি এখানে সূত্রের মধ্যে a মাইনাস বসায় ফেলেন, তাহলে কিন্তু এখানে যখন a এর মান বসাবো তখন 2 বসাইতে হবে। ঠিক আছে? একটা কাজ করি, এত বেশি আমি কমপ্লিকেট আপনাদের জন্য না করি, অনেকের জন্য হয়তোবা এটা বুঝতে একটু ডিফিকাল্টি হইতে পারে। ঠিক আছে? সো আমরা এটাকে 2ay হিসেবেই রাখি, এটাকে প্লাস হিসেবে রাখি। সো 2ay1 ইকুয়ালস টু আমি বলবো হচ্ছে গিয়ে 3 স্কয়ার মাইনাস 2gy। ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এবার আপনার করা হচ্ছে গিয়ে y1 ইকুয়ালস টু 3 স্কয়ার মাইনাস 2gy ডিভাইডেড বাই 2a। আপনার কাপালা কাজ হচ্ছে এখন শুধুমাত্র gy এবং a, এই তিনটা রাশির মান বসানো। তাহলে g এর মান কত? 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.81, আর y এর মান হচ্ছে কত? 50 ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে আবার -2। ঠিক আছে? ব্যাস, এইবার আপনার কাজ খুবই সিম্পল, সেটা হইতেছে গিয়ে জাস্ট ক্যালকুলেটরে বাটন বসান আর অঙ্ক করে ফেলেন। 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু ব্র্যাকেট কিন্তু অন করবেন অবশ্যই, 9.81 ইন্টু 50 ডিভাইডেড বাই 2 ইন্টু -2। ব্যাস, আমার জন্য এই অ্যান্সারটা একটু কেমন জানি বিদঘুটে আসছে। আমি কি কোনো কিছুর মান বসাইতে ভুল করছি? মনে তো হয় না। তাহলে আবার এরকম কেন অ্যান্সার আসতেছে? আহ, ও, আমি একটা পয়েন্ট বসাই দিছি, পয়েন্ট 2 বসাই দিছি, দেখছেন? আমি মান বসাই দিছি ভুল। তো এরকমই তো হবে, ঠিক আছে? তো আমার জন্য এই মানটা আসতেছে, দাঁড়ান একটু ঠিক করি। ওকে, এটা আসতেছে 240। আমার আসছিল আসলে 24 পয়েন্ট সামথিং, তাই দেখে আমি একটু প্যারা খেয়ে গেছিলাম যে এরকম তো হওয়ার কথা না। এনিওয়েজ, 243 মিটার্স, এটাই তাহলে অ্যান্সার। ঠিক আছে? কারণ অনেকের জন্য দেখা যাবে যে তারা জি এর মান 9.81 এর জায়গায় 9.8 ইউজ করছে।
যদি তারা 9.81 এর জায়গায় 9.8 ইউজ করে তাহলে তাদের জন্য মান আসবে 242.75 মিটার। কিন্তু আমি আসলে 9.8 মানটাকে ব্যবহার করার পক্ষপাতী না, জি এর মান। তার কারণ হচ্ছে জি এর 45 ডিগ্রি অক্ষাংশের যে মানটা আছে সেটাই হচ্ছে জি এর আদর্শ মান, এবং সেই মানটা হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আপনি যদি এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত নিয়ে আসেন 9.81 আসাটা বেটার। সো আমার কাছে মনে হয়, মানে আপনার এই অঙ্কটা দেখেন যে আপনি 9.81 বসালে সুন্দর 243 মিটার একটা অ্যান্সার আসে, আর 9.8 বসালে 242.75। মানে ডেসিমালে পয়েন্টে নাম্বারের মান আসা সবসময় একটু আমার জন্য বিদঘুটে লাগে আর কি। সো আমি আসলে ওই যে এই জন্য মানে বুঝছেন 9.8 ইউজ করার পক্ষপাতী খুব একটা না, 9.81 ইউজ করতেই বা পছন্দ লাগে, কিন্তু আপনাদের ইচ্ছা, দিস ইজ ইয়োর কল। ঠিক আছে, এই তো সুন্দর করে আমাদের গ নাম্বারের সমাধান হয়ে গেল। ঠিক আছে, তো গ নাম্বারের সমাধান তো আমাদের হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি জানেন? এখন আমাদের কাজ হচ্ছে ঘ নাম্বারের সমাধান করা। গ তো হয়ে গেছে, এবার ঘ নাম্বার সমাধান করা। ঘ নাম্বারে বলছে প্যারাশুট আরোহী, আমাদের ঘ নাম্বারে প্রশ্ন করে বলছে প্যারাশুট আরোহী কতক্ষণ বায়ুতে ছিল, সময়টা জানতে চাইছে, সময়টা জানতে চাইছে। তাহলে আমাকে আবার ঘ নাম্বার সমাধানের জন্য এবি পথে হিসাব করতে হবে। এবি পথের জন্য ব্যাপারটা বুঝছেন, আমাদের সূত্র হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন। ঠিক আছে, এখন আপনি এইখানে ভি এর মান একটু আগে কত বসছিলাম মনে আছে? 2g √2g, ভি এর মান একটু আগে ছিল, এটা গ থেকে পাই। আপনারা যে যদি দুইটা অঙ্ক একসাথে আসে তাহলে গ থেকে পাই আপনি এই কথাটা ইউজ করতে পারেন, সমস্যা নাই আশা করি। ঠিক আছে, তো ইউ এর মান কত 0, প্লাস জি এর মান কত 9.81, অথবা জি এর মানটাকে আপাতত জি হিসেবেই রাখেন না, সমস্যা নাই, জি ইন্টু, তাহলে এইখান থেকে আপনি টাইম টি ইকুয়ালস টু পাবেন √2gy ডিভাইডেড বাই জি, অথবা জি এর মান 9.81, উপরে √2 ইন্টু 9.8 ইন্টু 50। দেখি কত আসে, ক্যালকুলেশন করলেই না বুঝবো, তাই না? তো উপর হচ্ছে √2 ইন্টু 9.8 ইন্টু 9.8 ইন্টু 50। দেখছেন এই যে টিপতে গিয়ে কত কিছু ভুল ভাল আসে, মানে 50 কে আমি 250 টিপে বলছিলাম। এরকম ভুলভাল গুলো অ্যাভয়েড করার জন্য আমি চাই যে আপনারা লাস্ট লাইনে যখন অ্যাবসলিউটলি দরকার তখনই আপনারা শুধুমাত্র মানগুলো বসান। সো এই যে মান এভাবে বসানোর পর আমার আসতেছে 3.19 সেকেন্ডস। ঠিক আছে, অথবা এটাকে আপনি রাউন্ডিং করে অ্যাপ্রক্সিমেটলি 3.2 সেকেন্ডসও বলতে পারেন, আরো সুন্দর একটা ডেসিমেল আসলো, তাই না? তো এটা হচ্ছে গিয়ে আমার টি1 বলি, এটাকে টি1 বলি এবি পথের জন্য টি1 সময়, এবং এই টি1 সময় হচ্ছে আমার 3.2 সেকেন্ড। এবার বিসি পথের জন্য, বিসি পথের জন্য আমার সমীকরণটা হবে ভাইয়া কি বলেন, ভি1 শেষ বেগ, সি বিন্দুতে বেগ ভি1 শেষ বেগ, এই যে একটু আগে সি বিন্দুতে বেগ, ঠিক আছে, আর বি বিন্দুতে বেগটা হচ্ছে আমাদের জন্য কি আদি বেগ। তাহলে ভি1 ইজ ইকুয়ালস টু ভি প্লাস এটি, কারণ এবারকে টি2 বললাম, এটাকে টি2 বললাম। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে v1 মাইনাস v ইজ ইকুয়ালস টু a t2 ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলতে পারি t2 ইকুয়ালস টু কত, v1 মাইনাস v ডিভাইডেড বাই a। এখন v1 কত, v1 কত আমি জানি না, এখানে কি v1 আছে, জানি জানি v1 এর মান হচ্ছে গিয়ে 3 স্কয়ার, v1 এর মান 3 স্কয়ার মানে 3, v1 এর মান হচ্ছে 3 মাইনাস v এর মান কত √2gy বা √2 ইন্টু 9.8 ইন্টু 50 ডিভাইডেড বাই a এর মান কত -2। খুব সিম্পল, 3 মাইনাস √2 ইন্টু 9.81, আমি 9.8 ইউজ করছি না, 9.81 হবে কিন্তু এটা। ঠিক আছে, তো এইখানে 9.81 দেই ইন্টু 50, আর আমার যে মানটা আসে সেই মানটা হচ্ছে 14.16 সেকেন্ড। এটা হচ্ছে টি2। তাহলে ভদ্রলোক কতক্ষণ মাটি আকাশে ছিল, প্যারাশুট আরোহী। সুতরাং মোট সময়টি ইকুয়ালস টু টি1 প্লাস টি2। এইটা 3.2 আর 14.616 যোগ করেন প্লাস 3.2,
কত আসে আমাদের জন্য? 17.36, 17.36 সেকেন্ড। ওই তো। তো তার উড্ডয়নকাল বা কতক্ষণ আকাশে ছিল? 17.36 সেকেন্ডস। বুঝতে পারছেন আশা করি। সিম্পল ম্যাথ, খুব একটা জটিল ম্যাথ তা না, সিম্পল ম্যাথ। এনিওয়েজ, সো প্রথম অঙ্ক আজকের জন্য রান। চলেন দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কে এটাও খুব চমৎকার একটা অঙ্ক। বলা হচ্ছে একজন কৃষক 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের, তো আমার যে বর্গের বাহু, মাঠের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, মানে মাঠের যে কোনো এক সাইডের বাহু, 10 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের সম্পূর্ণ সীমানা 40 সেকেন্ড সময় অতিক্রম করে। 40 সেকেন্ড সময় অতিক্রম করে। কৃষকের দ্রুতি কত হবে? এটা হচ্ছে আমাদের জন্য প্রথম প্রশ্ন। ঠিক আছে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 মিনিট 20 সেকেন্ড সময়ে কৃষকের মোট সরণ, 2 মিনিট 20 সেকেন্ড সময়ে কৃষকের মোট সরণ মাঠের কর্ণের দৈর্ঘ্যের সমান হবে কিনা জিজ্ঞেস করছে। ওকে, খুবই চমৎকার প্রশ্ন। আমরা অ্যাজ ইউজুয়াল বলেছি যে যদি এই অঙ্কটা সলভ করতে যাই, প্রথম কাজ হবে আমাদের কি? বলেন বলেন। চিত্র আঁকা। বুঝছেন? তো চলেন চিত্র আঁকি। চিত্রতে আমরা একটা বর্গাকার মাঠ আঁকবো। এটা কি বর্গ হয়েছে কিনা জানি না। ধরে নেই এটা হচ্ছে গিয়ে একটা মোটামুটি বর্গাকার মাঠ। মনে করেন এই যে একটা বর্গাকার মাঠ হয়েছে, ঠিক আছে। তো এই বর্গাকার মাঠের এই প্রান্ত থেকে একজন কৃষক বলছে সে সম্পূর্ণ সীমানা, সে সম্পূর্ণ সীমানা অতিক্রম করতেছে। মানে কি? বেসিক্যালি সে যেটা করতেছে সেটা হচ্ছে এই বর্গাকার মাঠের এ প্রান্ত থেকে হাঁটা শুরু করছে, এই যে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসছে, আবার হেঁটে হেঁটে ডান পাশে গেছে, আবার সে হেঁটে হেঁটে নিচে নামছে, এবং ফাইনালি সে হেঁটে হেঁটে আবার বাম পাশে আসছে। এই যে কাহিনীটা করছে, এই কাহিনী করতে তার কতটুকু সময় লাগছে? এই কাহিনীটুকু করতে তার 40 সেকেন্ড সময়। দ্যাটস হোয়াট ইট টেলস আস। এখন আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে কৃষকের অতিক্রান্ত দূরত্ব, দেখেন যেহেতু দ্রুতি চাইছে, আমাদের কাছে যেহেতু দ্রুতি চাইছে, সো আমরা দূরত্ব হিসাব করবো আগে। দ্রুতির জন্য কি হিসাব করতেছি? দূরত্ব। তো আমরা বলতে পারি কৃষকের দূরত্ব সমান, অবশ্যই কি হবে বলেন? বর্গের এই মাঠের সীমানা। মাঠের সীমানা মানে কি? মাঠের সীমানা মানে হচ্ছে বর্গের পরিসীমা। আর বর্গের পরিসীমা মানে কি? বর্গের পরিসীমা মানে হচ্ছে 4a, যেখানে এ একটি বাহু, এ একটি বাহু। এটা একদম সিম্পল। ঠিক আছে। এখন আমরা বলতে পারি দ্রুতি সমান দূরত্ব ইনটু সময়। ঠিক আছে। স্পিড, দ্রুতিকে যদি আপনি স্পিড বলেন, এবং ধরেন স্পিডকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম, ভি ইকুয়ালস টু ডি ইনটু টি। আর আমাদের কাছে জিজ্ঞেস করছে কৃষকের দ্রুতি কত। খুব ভালো কথা। কৃষকের দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 4a। দূরত্ব হচ্ছে 4a। ইটস দ্যাট সিম্পল, তাই না? আমি কি এখানে ঠিক লিখছি? আমি এখানে খুব বড় একটা ভুল করছি। কি করছি বলেন তো? আমরা এখানে দ্রুতির সংজ্ঞাই পাল্টাই ফেলছি। বুঝছেন? দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই সময়। আমি বুঝলাম না কি জন্য যে আমি গুণ করলাম। যাই হোক, হয় এরকম। ইফতার করে মাত্র বসছি, নিজেকে একটু হাই হাই লাগতেছে, এই জন্য এরকম করে ফেলছি। কিছু মনে করবেন না। দ্রুতি পোস্ট হচ্ছে দূরত্ব বাই সময়। এক এক সময় কৃষক যে দূরত্ব অতিক্রম করে, তো দূরত্ব সে কতটুকু অতিক্রম করছে? 4a। আর তার সময় কতটুকু লাগছে প্রশ্ন মতে? 40 সেকেন্ড, তাই না? তাহলে 4a মানে হচ্ছে 4 × 10। কারণ একটা বাহু, এই যে একটা যে বাহু আছে, এই একটা বাহু এ ইকুয়ালস টু আমাদের প্রশ্ন মতে হচ্ছে 10 মিটার মাঠের, তাই না? সো এই একটা বাহু গেছে, এই একটা এ, এই একটা ডান দিকে আসছে, এই একটা আরেকটা এ, আরেকটা বাহু সে নিচে নামছে, এই একটা এ, বাম পাশে আবার আসছে একটা এ। টোটাল কয়টা এ গেছে? 4টা এ গেছে। তো 4টা এ সমান দূরত্ব অতিক্রম করছে 4 × 10 ডিভাইডেড বাই 40 সেকেন্ড। তো 40 ডিভাইডেড বাই 40 দেখতেই পাচ্ছেন ইকুয়ালস টু আপনার কৃষকের দ্রুতি আসবে 1 মিটার পার সেকেন্ড। ইটস দ্যাট সিম্পল। 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। ওকে, এবার আসেন অঙ্কের দ্বিতীয় অংশে।
অঙ্কের দ্বিতীয় অংশে আপনাকে বলছে 2 মিনিট 20 সেকেন্ড সময়ে কৃষকের মোট শ্রম। ওকে, খুব ভালো কথা। তাহলে আমরা যেটা করব, এই পার্টের জন্য আবার একটা এরকম স্কোয়ার মাঠ চিন্তা করব। ঠিক আছে, এই যে একটা স্কোয়ার মাঠ আপনার কাছে আছে, এই স্কোয়ার মাঠের এ বিন্দু থেকে সোজা উপরে, তারপর ডানে, তারপর নিচে এবং তারপর বামে। ঠিক আছে, এই যে হোয়াইট ডটেড লাইন যেগুলো আছে, এই হোয়াইট ডটেড লাইন পুরাটা কমপ্লিট করতে, মানে এ বিন্দু থেকে, ব্যাপারটা বুঝছেন কি করতেছে, এ বিন্দু থেকে ঘুরে আবার সে এ বিন্দুতে আসতেছে, তাই না? মানে ঘুরতেছে এরকম ডটেড পথে না, মানে গোল পথে না, সে ঘুরতেছে পুরা পরিসীমা বরাবর। পুরাটা ঘুরে আসতে এই ভদ্রলোকের কত সময় লাগছে? 40 সেকেন্ড সময় লাগছে। ইটস দ্যাট সিম্পল, প্রশ্ন তাই রয়েছে। এখন আপনাকে বলছে গিভেন সময়, প্রদত্ত সময়, প্রদত্ত সময় কতটুকু? 2 মিনিট 20 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড। 2 মিনিট 20 সেকেন্ড মানে আসলে টোটাল কত সেকেন্ড? 120 সেকেন্ড। 2 মিনিট হচ্ছে 120 সেকেন্ড, প্লাস আরো 20 সেকেন্ড, মানে কত? 140 সেকেন্ড। আপনার এই কৃষক 140 সেকেন্ড ধরে চক্কর কাটতেছে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি দেখেন 40 সেকেন্ডে সে পুরোটা একবার চক্কর কাটে ফেলে, তাহলে 140 সেকেন্ডে সে কয়বার চক্কর কাটবে? যদি ওই কিক চিন্তা করেন সিম্পলি, যে 40 সেকেন্ড সময় লাগছে তার একবার চক্কর করতে, রাইট? তাহলে 140 সেকেন্ডে সে কতবার চক্কর কাটবে? সিম্পল হিসাব, 140 ডিভাইডেড বাই 40, অথবা চলেন তো ভাগ করে দিয়ে কত আসে, 140 ডিভাইডেড বাই 40, 7/2 বা 3.5 বার। তার মানে বুঝছেন, ভদ্রলোক এখান থেকে একবার চক্কর কাটবে, দুইবার এবং তিনবার, তিনবার চক্কর কেটে আবার কোথায় আছে? এই বিন্দুতে আছে। সে অবশ্যই গোল গোল ঘুরবে না, এটা আপনি বুঝতে পারতেছেন। আমি গোলটা আসলে বোঝানোর জন্য দিছি। সে কি করতেছে, এই পুরা একবার রাউন্ড কাটছে, মানে স্কোয়ার কাটছে, রাউন্ড কাটছে স্কোয়ার কাটছে 40 সেকেন্ড, আবার একবার রাউন্ড কাটছে 40 সেকেন্ড, আবার একবার রাউন্ড কেটে এই বিন্দুতে আসছে 40 সেকেন্ড, এই পর্যন্ত 40 সেকেন্ড গেছে। মানে 3 40-এ 120 সেকেন্ড গেছে, হাতে কি আরো 20 সেকেন্ড সে অ্যাড করছে না? তো আরো 20 সেকেন্ডে সে কি করবে, এই সোজা যাবে এবং তারপরে এই ডানে আসবে, রাইট? তাহলে এই বিন্দু থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত আসবে 140 সেকেন্ডে, এ বিন্দু থেকে সি বিন্দুতে আসবে, তাই না? তাহলে তার স্মরণ কত? আমাকে বলছে 2 মিনিট 20 সেকেন্ড সময় কৃষকের মোট স্মরণ। এবার স্মরণ চাইছে। স্মরণ কি? স্মরণ হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখানে আদি অবস্থান কোথায়? এ বিন্দুতে। শেষ অবস্থান কোথায়? সি বিন্দুতে। তাহলে এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে যে গ্যাপটা আছে, এইটুকুই হচ্ছে তার স্মরণ 40 সেকেন্ডে। তাহলে এসি স্মরণ সমান কত? এসি স্মরণ সমান আপনি বলবেন অবশ্যই √, আপনি মনে করেন এই বিন্দুটাকে বি বললেন, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ফেলেন, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, সিম্পল। এ বি স্কোয়ার মানে কত? এ বি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। বিসি স্কোয়ার মানে কত? বিসি স্কোয়ার মানে হচ্ছে আরেকটা 10 স্কোয়ার, তাই না? তো দুইটা 10 স্কোয়ার যদি হয়, তাহলে আপনি বেসিক্যালি সিম্পলি √, 10 স্কোয়ার কমন নিয়ে ফেলেন, 1+1 চলে আসে, বা 10 স্কোয়ার ইন্টু 2 √, 10 স্কোয়ার ইন্টু 2 মানে কত? 10√2। 10√2 মিটার দৈর্ঘ্য, মানে হচ্ছে গিয়ে তার সরণ। এই সরণের মান কত? 10√2 মিটার। যেটা ক্লিয়ারলি আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিসের সমান? কর্ণের সমান। বাট স্টিল যদি আপনার প্রুফ লাগে, আপনি বলবেন যে আমরা জানি কর্ণ, বর্গের কর্ণ আপনারা জানেন, বর্গের কর্ণের সূত্র হচ্ছে a√2। এটা হচ্ছে বর্গের কর্ণের সূত্র, একটা বর্গের কর্ণ মাপার সূত্র। আমি জানি না আপনারা অলরেডি জ্যামিতিতে পড়ছেন কিনা, না পড়লে পড়ে নিয়েন, পরিমিতি অংশে আছে এটা। ঠিক আছে, তো a√2, এর মান কত? এর মান 10√2 মিটার, ব্যাস। অবশ্যই কর্ণের সমান, অবশ্যই কর্ণের সমান। অঙ্ক হয়ে গেল। এই অঙ্কে আসলে ধরেন ওরকম বাংলা লেখার জায়গা কম, বাট অঙ্কটা খুবই সুন্দর। এই ধরনের অঙ্ক আপনারা এমসিকিউ তেও এক্সপেক্ট করতে পারেন। এটা সিকিউ তে আসার বড় থেকে আমার কাছে মনে হয় এগুলো এমসিকিউ তে আসার মতো অঙ্ক এটা। ওকে, এনিওয়েজ পরবর্তী অঙ্কে আসে।
একটা চিত্র দিছে, নিচের চিত্রে ব্রিজে চলন্ত একটি গাড়ির বিভিন্ন সময়ে অতিক্রান্ত দূরত্ব দেখানো হয়েছে। প্রথমে এই জায়গায় বলছে এস ইকুয়ালস টু 0 মিটার, টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, তার মানে এখান থেকে ঘটনা শুরু হয়েছে। এবং যেহেতু এটাকে এস ইকুয়ালস টু 0 বলছে, এটাই আমাদের জন্য অরিজিন বা মূল বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। খুব ভালো কথা। এখান থেকে সে পরবর্তীতে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময় নিয়ে গেছে, এস ইকুয়ালস টু 4 মিটার। টি ইকুয়ালস টু 4 সেকেন্ড সময় নিয়ে গেছে, এস ইকুয়ালস টু 8 মিটার। টি ইকুয়ালস টু 6 সেকেন্ড সময় নিয়ে গেছে, আমাদের জন্য এস ইকুয়ালস টু 12 মিটার। খুব ভালো কথা। বলছে মনে করো গাড়িটি 40 মিটার উচ্চতা থেকে নদীতে পড়ছে। আমি জানি না এখানে নদী কই, আঁকি নাই। ধরেন এই যে নিচে নদী আছে, এখান থেকে সুই করে পড়ে যাবে কিছুক্ষণ পর, ঠিক আছে? যদিও এমনি পড়বে না, ও আসলে একটু এরকম বেঁকায় পড়বে, বাট ধরেন এই অনন্তকাল ধরে এটা আমার সামনে চলতেই থাকবে, নদী এই পাশেও নদী আছে, ঠিক আছে? ওই গাড়িটা এইভাবে এসে পড়ছে আর কি, ঠিক আছে? এই যে একটু আগে এখান থেকে এই যে লাফ দিছে না, এরপরে এইখানে এসে পড়ছে, এই যে এভাবে পড়ছে এই নদী। যে ধরে নেন, বুঝে নেন, চিন্তা করুন, মানে ইমাজিন করে নেন আর কি। এনিওয়েজ, সো মনে করো গাড়িটি 40 মিটার উচ্চতা থেকে নদীতে পড়ছে, এবং নদীতে পড়ার সময়ের বেগ ব্রিজে চলার সময়ের চেয়ে বেশি হলে ব্রিজে গাড়ির বেগ এবং নদীতে পড়ার বেগের তুলনা করে তোমার মতামত দাও। তারপরে নদীতে কত বেগে সে পড়তেছে এটা দেখতে হবে, আর ব্রিজে চলার সময় তার কত বেগ সেটা দেখতে হবে। ওকে, ভালো কথা। তাহলে চলেন সলভ করি। এখানে তো আসলে আমার নতুন করে চিত্র আঁকার নাই, কারণ চিত্রটা প্রশ্নে এঁকে দিছে। বাট তাও আপনাদেরকে বলবো, আপনারা প্রশ্নে নিজেরা অঙ্ক সমাধান করার জন্য চিত্রটা একটু আঁকা নিয়ে নেন, ঠিক আছে? আঁকা নিয়ে দেখেন। আঁকা নিয়ে আপনি যেটা বলতে পারেন যে এস ইকুয়ালস টু 0 থেকে, এই যে এস ইকুয়ালস টু 0 থেকে, আচ্ছা ডিফারেন্টলি, এই যে এস ইকুয়ালস টু 0 থেকে এস ইকুয়ালস টু 4 মিটার পর্যন্ত এই যে জায়গাটি বসে গেছে, এইটুকুতে তার আদি অবস্থান, আদি অবস্থান, মনে করেন এই অবস্থানটাকে বলছি এ, এই অবস্থাটাকে বলছি বি। আদি অবস্থান কোথায় আছে? এ অবস্থানে। এই এ অবস্থানে ভদ্রলোকের এস কত? 0, 0 মিটার। শেষ অবস্থান, শেষ অবস্থান কোথায়? আমি যতটুকু ধরছি, আমি এবি ধরছি, তাহলে শেষ অবস্থান হচ্ছে বি। শেষ অবস্থানে এস কত? প্রশ্নে বলছে 4 মিটার। সরণ, ডিসপ্লেসমেন্ট এবি, তাই না? আদি অবস্থান থেকে শেষ অবস্থান। এবি সমান কত? এবি সমান হচ্ছে 4 মিটার মাইনাস 0 মিটার বা 4 মিটার। ওই যে সরণ মানেই কি? শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। এটা অবশ্যই লিখবেন, আমি লিখি নাই, কারণ আমি তো আসলে, আমি যদি না লিখি আমার তো আর স্কুলের স্যাররা নাম্বার কাটবে না। আমি তো এসএসসি পরীক্ষা দিয়েই আসছি কিছুদিন আগে, তাই না? তো শেষ অবস্থান কিছুদিন আগে 2009 সালে দিছি, বা দিছি তো, এখন তো আর নতুন করে দিতে হবে না। তো এই জন্য আপনারা লিখবেন শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান ইকুয়ালস টু 4 মিটার মাইনাস 0 মিটার ইকুয়ালস টু 4 মিটার। সময় কতটুকু লাগছে? এবি পথের জন্য গতিকাল, সময় বা গতিকাল বুঝতেই পারতেছেন ক্লিয়ারলি, 2 সেকেন্ড লাগছে। সুতরাং তার ব্রিজে চলার সময় বেগ, ব্রিজে চলার সময় গাড়ির বেগ কত? গাড়ির বেগ হচ্ছে সরণ বাই সময়। সরণ কত? 4 মিটার। সময় কত? 2 সেকেন্ড। বেগ কত তাহলে? 4 মিটার পার সেকেন্ড। অফ, চমৎকার, 4 মিটার পার সেকেন্ড, তাই না? 2 মিটার পার সেকেন্ড। এই যে এরকম ভুলগুলো যে করি, আপনাদেরকে তো আমার কমেন্ট করে জানাইতে হবে। মানে আপনারা যদি আমাকে কমেন্ট করে না জানান যে ভাইয়া আপনি অঙ্ক ভুল করান, তাহলে আমি কি করে শিখবো বলেন? হুম। সো এনিওয়েজ, আমাকে বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা ব্রিজে চলতেছে। খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন আমাকে যেটা বলছে যে ব্রিজে গাড়ির বেগ এবং নদীতে পড়ার বেগ যেটা, এটা তুলনা করতে বলছে। এখন ব্রিজ থেকে যখনই সে নদীতে ঝাঁপ দিচ্ছে, নদীতে ঝাঁপ দেওয়ার সময় তার পুরা বেগটাই কি আছে? আনুভূমিক বরাবর আছে। ব্যাপারটা বুঝছেন? সম্পূর্ণ বেগটা তার কোথায় আছে? আনুভূমিক বরাবর আছে, তাই না? তো এক্স অক্ষ বরাবর তার বেগ আছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিন্তু তার কোনো বেগ নাই। সুতরাং যেই মুহূর্তে সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিবে, সেই মুহূর্তে তার, বা সেই মুহূর্তে কেন, কোনো মুহূর্তেই তার ওয়াই অক্ষে কোনো বেগ নাই। ভি ওয়াই ইকুয়ালস টু কত? 0। ওয়াই অক্ষের বেগ কত? 0। নিচের দিকে ওয়াই অক্ষের বেগ বলতে নিচের দিকে তার কোনো বেগ নাই, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, এই হচ্ছে ব্রিজ, এই ব্রিজ থেকে এই হচ্ছে আপনার গাড়ি,
খুবই চৌকান্না একটা গাড়ি। এই চৌকান্না গাড়ি এরকম করে পড়ে গেছে, ঠিক আছে? তো যেই মুহূর্তে পড়ছে, পড়ার পর নিচে এই যে আমাদের নদী, এই হচ্ছে নিচে আমার নদী, পানি, ঠিক আছে? এই পানিতে এসে আমার গাড়িটা পড়বে, খুব ভালো কথা। তো যেই মুহূর্তে সে পানিতে পড়বে, সেই মুহূর্তে তার বেগ কত আমার কাছে জানতে চাইছে, তাই না? এখন আপনারা দেখেন, আমার কাছে বলছে 40 মিটার উচ্চতা থেকে নদীতে পড়ছে, তাই তো? দ্যাট মিনস এই যেখান থেকে ব্রিজ শুরু হয়েছে এবং যেই জায়গায় গিয়ে সে পড়তেছে, সেইখানে আমার এই গাড়িটা এইচ ইকুয়ালস টু 40 মিটার পথ অতিক্রম করছে। প্লেন অ্যান্ড সিম্পল, 40 মিটার পথ অতিক্রম করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 40 মিটার পথ অতিক্রম করার জন্য সে তো মুক্তভাবেই পড়ছে। এখানে অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়ালস টু হবে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই হবে। সিম্পল হিসাব। তো এই যে 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে সে 40 মিটার পড়বে, আদিবেগ তার এই মুহূর্তে ইউ ইকুয়ালস টু কত, 0। তাহলে যখন সে নদী হিট করতেছে, নদী হিট করার মুহূর্তে তার যে শেষ বেগ হবে ভি, সেই শেষ বেগ ভি কত? বা এটাকে ভি ওয়ান বললাম, একটু আগে যেহেতু ভি বলে আসছি, এটাকে ভি ওয়ান বললাম। এই ভি ওয়ান কত? আমরা বলবো ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 × জি × এইচ। এইচ কোন দিকে? নিচের দিকে নামছে। জি কোন দিকে? নিচের দিকে। শেষ বেগ কোন দিকে? শেষ বেগও নিচের দিকে। আদি বেগ তো শুরুতে 0ই আছে, তাই না? তো সুতরাং আমার এখানে কোনো ঋণাত্মক ভেক্টর নেই, সবগুলা ভেক্টর একই দিকে আছে। খুব ভালো কথা। এখন ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার কত, 0 স্কোয়ার প্লাস, সরি ভি স্কোয়ার না, ভি ওয়ান স্কোয়ার প্লাস 2 × জি এর মান কত, 9.81, এবং এইচ কত আমাদের কাছে, 40। তাহলে 2 × 9.81 × 40 কত আসে? 784.8। সো v1 স্কোয়ার ইকুয়ালস টু 784.8। এটাকে একবার রুট ওভার করবো, করলে আমাদের কাছে অ্যান্সার চলে আসতেছে v1 স্কোয়ার বা v1 ইকুয়ালস টু 28.01 মিটার/সেকেন্ড। তাই মিটার/সেকেন্ড, স্কোয়ার কেন দিলাম, মিটার/সেকেন্ড, ঠিক আছে? আর আপনাকে প্রশ্নে কি বলছে? আপনাকে প্রশ্নে বলেছে যে ব্রিজে গাড়ির বেগ এবং নদীতে পড়ার বেগের তুলনা করে তোমার মতামত দাও। তার মানে আবার তুলনা করতে বলছে যেহেতু, সো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 28.01 ডিভাইডেড বাই ভি কত? ভি হচ্ছে এই যে একটু আগে বের করছি আমরা 2। ভি ভি বলতেছি ব্রিজে বেগ, ঠিক আছে? ব্রিজে যে বেগটা আছে এটাকে আমরা বলতেছি ভি, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছেন কিনা, এই সাদা কালিতে যাই না, আমি একটু কালি চেঞ্জ করে বলি, এই যে যেই বেগটা আছে ভি, ঠিক আছে? তো ডিভাইডেড বাই কত, এখানে 2, ডিভাইডেড বাই 2 করলে অ্যান্সার আসবে 14 পয়েন্ট সামথিং, মানে অলমোস্ট 14, ঠিক আছে? প্রায়। সুতরাং ভি ওয়ান ইকুয়ালস টু 14 বি। আমরা তাহলে বলতে পারি যে নদীতে পড়ার বেগ গাড়ির ব্রিজের তুলনায় 14 গুণ বেশি। নদীতে পড়ার বেগ ব্রিজের 14 গুণ বেশি, ঠিক আছে? ব্যাস, এটাই হচ্ছে কি আপনার মতামত। আপনি যদি আরো মতামত ব্যক্ত করতে চান, আপনি করতে পারেন। যেমন সময় কত বেশি লাগছে, মানে ব্রিজে যে এখানে 0 থেকে 12 মিটার পথ আগাইছে, এই 12 মিটার যাইতে এবং 40 মিটার নিচে নামতে কোথায় বেশি সময় লাগছে, কোথায় কম সময় লাগছে, সেটাও দিতে পারেন। বাট আমার কাছে মনে হয় সেটা দরকার নাই, প্রশ্নে আমার কাছে এরকম কোনো কথা বলেননি, ঠিক আছে? এনিওয়েজ, এরপর এটা বোধহয় আজকের লাস্ট অঙ্ক, 3টা অঙ্ক হয়েছে, এটা আমাদের আজকের লাস্ট অঙ্ক। একটি বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, ওকে? পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? ওকে, তো আমাদের সলভ করার জন্য প্রথমে কি করব, বলেছি একটা চিত্র আঁকবো। মনে করি একটা বস্তু ও স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে। ও অবস্থান থেকে ভদ্রলোক ইউ ইকুয়ালস টু 0 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করে, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট সরণ, মানে নির্দিষ্ট তার ত্বরণ আছে। ত্বরণের মান কত আমি জানি না, জানি না, ওকে? তো এই নির্দিষ্ট ত্বরণ নিয়ে
আমাদের ভদ্রলোক কি করতেছে, সামনে আগাচ্ছে। ধরেন সে সামনে আগাতে আগাতে এই অবস্থান পর্যন্ত চলে আসলো। এই অবস্থান পর্যন্ত আসার জন্য ভদ্রলোকের 50 মিটার পথ অতিক্রম করা হয়েছে এবং এই অবস্থানে আসতে তার সময় লাগছে কতটুকু? 5 সেকেন্ড। সিম্পল হিসাব। প্রশ্ন আপনাকে করছে যে এই অবস্থান থেকে মনে করেন ভদ্রলোক বি অবস্থানে আসবে। হুম। তো এই বি অবস্থানে আসার জন্য তার আরো 30 মিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে? আপনার কাছে জিজ্ঞাসা করছে এ থেকে বি পর্যন্ত আসতে টোটাল কতটুকু সময় T1 লাগছে। ঠিক আছে? এ থেকে বি পর্যন্ত যেতে, এ বি পথে যাইতে কতটুকু সময় লাগছে? এ বি পথের জন্য ধরে নিচ্ছি আমরা T1 সেকেন্ড সময় লাগছে, সেই T1 সেকেন্ড সময়টুকু কতটুকু লাগছে? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এখন আপনারা এ বি অংশে ফোকাস করার আগে বুঝতেই পারতেছেন হয়তোবা চিন্তা করে যে আগে যদি আমরা ও এ অংশে ফোকাস করি, ও থেকে এ অংশের জায়গাটুকু যেটা আছে সেইটুকু যদি ফোকাস করি, সেই অংশের জন্য আমরা সূত্র বলতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা সবাই জানেন, এটা গতির তৃতীয় সমীকরণ। ও এ অংশের জন্য এস এর মান হচ্ছে 50, ইউ আদিবেগ তো 0, সো হাফ ইন্টু এ ত্বরণ কতটুকু জানি না, আমার সময় লাগছে 25 বা 5 স্কয়ার, 5 সেকেন্ড লাগছে, 5 স্কয়ার বসাইলাম। কেন আমি এই কাজটা করতেছি? কারণ ও থেকে এ পর্যন্ত অংশে যে ত্বরণে আগাইছে, এ থেকে বি পর্যন্ত সে একই ত্বরণে আগাবে। তাহলে এ বি অংশে কতটুকু সময় লাগছে জানার জন্য আমার ত্বরণের মানটা অবশ্যই জানতে হবে। দ্যাট ইজ বাই আমি আগে ও এ অংশ থেকে ত্বরণের মানটা বের করে আনতে চাই। তো যেহেতু ত্বরণের মান বের করতে চাই, আমরা কি করব? 50 ইন্টু 2, এই 2 এই পাশে গেলে 2 ইন্টু হয়ে যাবে, ডিভাইডেড বাই 25 ইকুয়ালস টু আসবে এ। 100 কে 25 দিয়ে ভাগ করলে আসবে 4। আমি এটা ক্যালকুলেটর ইউজ করছি, কিন্তু আপনারা প্লিজ এটাকে ক্যালকুলেটর ইউজ করেন না। যখন বেশ কিছুদিন পর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবেন এবং অনেকগুলো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, সেখানে কিন্তু মনে রাখবেন ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তো আপনার ব্রেইন পাওয়ারের উপর ডিপেন্ড করতে হবে। So অবশ্যই ব্রেইন সচল রাখার জন্য চেষ্টা করবেন এরকম ছোট ছোট ক্যালকুলেশন মুখেই করে ফেলতে। এখন আমরা আবার এবি পথে ফেরত আসবো। এবি পথের জন্য আমরা সূত্র বলবো এস ইজ ইকুয়ালস টু আবার ওই ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ওকে, এই এবি অংশের জন্য এস কত? 30, ইউটি কত? 0, প্লাস হাফ ইন্টু এ এর মান কত? 4 ইন্টু কত? টি স্কোয়ার। সিম্পল। এই এই কাটাকাটি করে এখানে একটা 2 হবে, যেই 2টাকে আপনি 30 দিয়ে ভাগ করলে আপনি টি স্কোয়ার পেয়ে যাবেন। ঠিক আছে? এবং টি স্কোয়ার মানে আপনি দেখতেই পাচ্ছেন, টি স্কোয়ার মানে আমার জন্য এখানে কত আসতেছে? 15। টি স্কোয়ার যদি 15 আসে, আপনি 15কে একটা রুট ওভার করবেন। রুট ওভার করলেই আপনি সময় পেয়ে যাবেন। এটাকে T1 বলছিলাম আমরা, তাই না? T1, 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 প্লিজ আমার মতো এই ভুলগুলো করেন না। নোটেশন গুলো অবশ্যই ঠিক রাখবেন। ঠিক আছে? নোটেশন গুলো ঠিক না রাখলে কিন্তু সমস্যা। সুতরাং T1 ইকুয়ালস টু 3.87 সেকেন্ড। এই তো। তার পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে 8 পয়েন্ট মানে 3.87 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? ও, আমি এখানে একটা ভুল করেছি। কি ভুল করেছি জানেন? এস এর মান 50 ইউজ করে 30 ইউজ করেছি। এস এর মান 30 ইউজ করাটা আমার উচিত ছিল না, অথবা ইউ এর মানটা 0 উচিত ছিল না আমার ইউজ করা। বুঝছেন? এটা কমন মিস্টেকস। এটা তো কমন মিস্টেকস। এই কাজ করা যাবে না আমি এখানে যা করেছি। আপনারা চিন্তা করেন কি করেছি ভুলটা। এবি পথ, এবি পথের জন্য আমার এ বিন্দুর যে বেগটা আসছে সেটা হবে আদিবেগ, আর আমরা এখানে ও বিন্দুর জন্য আদিবেগ u0 বসাইছি। অঙ্ক তো সারাসার ঝুট, অঙ্ক তো ভুল, অঙ্ক তো ভুল হয়েছে। তো সরি। ঠিক আছে? অঙ্ক ভুল হয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আবার করতে হবে। এবি পথের জন্য হিসাবটা আবার করি, চলেন। তো আমরা এ বি পথের জন্য করতে যাচ্ছি। তো এ বি পথের জন্য আমার এ বিন্দুতে যে বেগটা আছে ভি, সেটা বের করতে হবে। ওই বেগটা বের করা ছাড়া তো আমি এ বি পথের হিসাব করতে পারবো না। তাহলে এই বেগ ভি বের করার জন্য আমাকে আবারও কোথায় যেতে হবে? ও এ পথেই ফেরত আসতে হবে এবং ও এ পথের জন্য সূত্র লিখতে হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে? তো এখানে ভি ইকুয়ালস টু ইউ এর মান 0, বিকজ এটা ও এ পথ, এটা এখনো ও এ পথের জন্য। ঠিক আছে?
প্লাস 4 ইন্টু 5 বা ভি ইকুয়ালস টু কত 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার এবি পথের জন্য যদি সূত্র লিখি আবারও, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি প্লাস হাফ অফ ভি ইন্টু টি ওয়ান প্লাস হাফ অফ এ ইন্টু টি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এস এর মান 30 বসাচ্ছেন, যেহেতু এবি পথ, এ বিন্দুর বেগ, এ বিন্দুতে যে বেগ সেটাই আদি বেগ, এই মানটা মাত্র বের করছি কত 20, 20 ইন্টু টি ওয়ান কত, টি ওয়ান হচ্ছে আমাদের জন্য জানি না, অজানা রাশি, প্লাস হাফ ইন্টু এর মান 2 ইন্টু টি ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে তো একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে বলে মনে হচ্ছে ভাইয়ারা। দ্বিঘাত সমীকরণটা দেখতে কিরকম হবে তাহলে, হাফ ইন্টু এটা তো 4, এটা কাটাকাটি করে এখানে হবে 2। ঠিক আছে, তো 2 টি ওয়ান স্কোয়ার প্লাস 20 টি ওয়ান মাইনাস 30 ইকুয়ালস টু 0। এটা একটা টি ওয়ান এর দ্বিঘাত সমীকরণ হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সমাধান করা। দ্বিঘাত সমীকরণের সমাধান করার জন্য আমরা জানি কি করব, আমরা হচ্ছে গিয়ে উম, এখানে তো এই ক্যালকুলেটরটাতে সমীকরণ জানি কেমনে সমাধান করায় সেটা আমি ভুলে গেছি। এ- এতে ওকে, আমার এটা পলিনোমিয়াল সমীকরণ 2, পলিনোমিয়ালের ডিগ্রি 2, আমাদের জন্য 2 প্লাস 20 মাইনাস 30, দেখি কত আসে। একটা মান আসতেছে টি ওয়ান, টি ওয়ান এর একটা মান আসতেছে 1.32 সেকেন্ড, আরেকটা মান আসতেছে মাইনাস, আরেকটা মান যেহেতু মাইনাস, টি ওয়ান ইকুয়ালস টু মাইনাস 11.32 সেকেন্ড। তো মাইনাস মান কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা আমরা নিব না। তো সুতরাং উত্তর হবে কোনটা, উত্তর হচ্ছে আমাদের জন্য টি ওয়ান ইকুয়ালস টু 1.32 সেকেন্ড, এটাই আমাদের জন্য গ্রহণযোগ্য উত্তর, 1.32 সেকেন্ড। ঠিক আছে, 1.32 সেকেন্ড। ওকে, তো দেখছেন এখানে যে আমি একটা ভুল করে ফেলছি, এই ভুলটা অনেকেই করে ফেলে, আমিও আসলে খেয়াল করি না, এটা আমার করা উচিত হয় না একজন টিচার হিসেবে। বাট স্টিল আপনাদের জন্য আমি এটা ভিডিওটা কাট করলাম না, এটা আবারও আমি একই জায়গায় একইভাবে রাখলাম, এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে এই ভুলগুলো হয় এবং ভুলগুলো মানে আপনারা না করেন। যখন আমি ও থেকে এ পর্যন্ত হিসেব করেছি, ও থেকে এ পর্যন্ত হিসেব করেছি, ও এ অংশের জন্য তখন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। ও অবস্থানে যে বেগটা আছে ইউ, সেটাই আমাদের জন্য প্রযোজ্য, কোনো সমস্যা নেই, ও অবস্থানের বেগটাই আমাদের জন্য ইউটি। বাট যখনই আমি এ বি পথের জন্য সমীকরণ ব্যবহার করব, এ বি পথের জন্য এস ইকুয়ালস টু বলতে গেলে এ বি পথের আদি বেগ, আদি অবস্থান হচ্ছে এ, সো এ অবস্থানে যে বেগটা হবে, এ অবস্থানের বেগটাই আমার আদি বেগ, এবং দ্যাটস ওয়াই ভিটি ওয়ান। ঠিক আছে, এইভাবে করতে হবে। ওকে, এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। এনিওয়েজ, অঙ্ক চারটা শেষ। আমার গল্পটি ফুরালো নটে গ্যাসটি মুরালো, কি জানি এরকম একটা কবিতা আছে, সো সেই কবিতাটা আমি খুব একটা ভালো কবিতা বলতে পারি না, ক্লাসে নিতে পারি যা টুকটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আশা করি কোনো কনফিউশন নাই। কনফিউশন যদি থাকে আমাদেরকে জানান, ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।